So today we will derive the Lorentz series and prove Lorentz theorem. Okay. Lorentz theorem টা কি ছিল সেটা আগে লিখে নি। Suppose if Z is analytic inside and on the boundary of কি ছিল একটা রিং শেপ। টেলরে যেমন একটা কোনো সার্কেলের ভিতরে সব পয়েন্ট অ্যানালিটিক, আর লরেন্টের ক্ষেত্রে হচ্ছে একটা রিং শেপড রিজিয়ন থাকবে, অ্যানিউলার রিজিয়ন অফ ring shaped region are bounded by two concentric circles এবার circles are C1 and C2 with their center at A and respective radii R1 and R2 হয়ে গেল। যেখানে R1 greater than R2 মানে C1 টা বাইরের সার্কেল আর C2 টা ভেতরের সার্কেল। দেন for all Z in R if Z is equal to an Z minus a power n from 0 to infinity plus a minus n by এবার এখানে নিচে, এটা কিন্তু টেলরের মতো, ঠিক আছে, এই পার্টটাই এক্সট্রা স্পেশাল ফর লরেন্টজ সিরিজ। এটা ঢুকেছে কেন, ভেতরে একটা সার্কেল ঢুকেছে বলে। যদি শুধু বাইরেরটা থাকতো তাহলে শুধু এইটাই থাকতো, যেহেতু ভেতরে একটা ঢুকলো সেই জন্য এইটা এসে ঢুকলো। সুচেতা যেহেতু যদি শুধু বাইরের সার্কেলটাই থাকতো তাহলে এই পার্টটাই থাকতো, কিন্তু যেহেতু ভেতরে আরেকটা সার্কেল এসে ঢুকলো সেই জন্য এইরকম আরো একটা পার্ট ঢুকলো এখানে। it starts from n equal to 1 up to infinity। এবার n আর a minus n এটা মানে কি এক্সপ্রেশনস হবে, n is 1 by 2 pi I integration over c1 fw dw। যেহেতু এখানে ব্যাপারটা fz তাই এখানে ভেরিয়েবলটা আলাদা করা হচ্ছে, w minus a n plus 1 n equal to 0 1 2 etc a minus n এর সময় কি হবে, মানে অ্যাকচুয়ালি একটা দিয়েই লেখা যায়, ঠিক আছে। মাইনাস n এর সময় জাস্ট n টা প্লাস n এর জায়গায় মাইনাস n হয়ে যায়,
তো ইন প্রিন্সিপাল একটা দিয়েই লেখা যায়, ইট হোল্ডস ফর বোথ। এই ঠিক আছে, তাহলে এই থিওরেম আমরা এখন প্রুভ করব। জাস্ট একটু মানে যেহেতু প্রুফটা একদম টেলারের মতো, তাহলে টেলারে আমরা যে স্কিমটা ইউজ করেছিলাম সেটা হলো যে আমরা অরিজিনাল একটা সার্কেল ছিল, তার ভেতরে আমরা আরেকটা সার্কেল ধরে নিয়েছিলাম এবং তার মধ্যে ছিল জেড ভেরিয়েবল, আর সার্কেলের উপর আমরা ইন্টিগ্রেশনটা লিখেছিলাম। তাহলে সার্কেলের উপরের যে ভেরিয়েবল সেটাকে আমরা ধরেছিলাম ডাব্লিউ ভেরিয়েবল, দিয়ে আমরা এফজেড কে ওইটার টার্মে লিখেছিলাম এইভাবে। তারপর আমরা 1/w মাইনাস জেড কে সিরিজে এক্সপ্যান্ড করেছিলাম, সেখানে nth টার্মটা আমরা রেখে দিয়েছিলাম, তার ফলে একটা রেসিডুয়াল টার্ম এলো, যেটা আমরা দেখালাম it tends to 0 if n goes to infinity। ঠিক আছে, এইটা ছিল ট্রিক ফর প্রুভিং দ্য টেলার্স থিওরেম। ওকে, আচ্ছা এবার লরেন্টের ক্ষেত্রে ব্যাপারটা কি, একটা বড় সার্কেল এবং তার ভিতরে একটা ছোট সার্কেল, মানে অলরেডি উই হ্যাভ টু সার্কেলস। C1 C2, তাহলে এখানে আমরা আপাতত আর এক্সট্রা কোনো সার্কেল ধরছি না। নাও জেড ইজ ওয়ান ভেরিয়েবল, যেটা এই রিজিয়নের মধ্যে, মানে এই রিজিয়নটা যতটা আছে সেই রিজিয়নের মধ্যেকার যে কোনো পয়েন্ট জেড ভেরিয়েবল। ঠিক আছে, এই রিজিয়নটা হচ্ছে রিজিয়ন আর। এইবার আমরা লিখতে পারি বাই কচিস ইন্টিগ্রাল ফর্মুলা fz কেন এটা লিখতে পারি, একটা সেপারেট পেজে দেখাই, নিশ্চয়ই বুঝতে পারছিস, তাও একবার বলেই দিই। বাইরের C1, ভেতরের C2। ঠিক আছে, তো বেসিক্যালি এই রিজিয়নটা হচ্ছে মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন। ঠিক আছে, সিম্পলি কানেক্টেড নয়। মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নের ডেফিনেশন কি ছিল, মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নে যদি কোনো একটা আরবিট্রারি কন্ট্যুর নেওয়া হয়, তাহলে সেই কন্ট্যুরের ভেতরে যা রিজিয়ন আছে সেটা মাল্টিপ্লি কানেক্টেড যে রিজিয়নটা আছে তার বাইরেরও কিছু পয়েন্টস থাকবে কন্ট্যুরটার মধ্যে। মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন হচ্ছে এমন একটা রিজিয়ন যার মধ্যে আমি যদি একটা কন্ট্যুর নিই, তাহলে সেই কন্ট্যুরের ভেতরে এমন কিছু পয়েন্টস থাকতে পারে যারা অরিজিনাল রিজিয়নটার ভেতরে নেই। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে দিস ইজ আ মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন। মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়নকে আমরা কিভাবে হ্যান্ডেল করি, আমরা
এইভাবে দুটো লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে এটা এরকম ভাবে এদিকে এলো, তারপরে এইভাবে রোটেট করলো, তারপর এরকম ভাবে ব্যাক করলো। তাহলে by this method multiply connected region becomes a simply connected region. And for this simply connected region, এবার এই কানেক্টেড রিজিয়নের ক্ষেত্রে সব জায়গাতেই fz অ্যানালিটিক। তাহলে এর উপর আমি কচিস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, আর যেরকম ভাবে আমরা ইন্টিগ্রেশনকে ব্রেক করেছিলাম সেরকম ভাবেই লিমিটিং কেসে এই দুটো সেম হয়ে যাবে, কাটাকুটি হবে, যেহেতু একটা আরেকটার অপোজিট ডিরেকশনে আছে। আর c1টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর c2টা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে c1 এর একটা পার্ট হবে মাইনাস দিয়ে c2 এর একটা পার্ট হবে। বোঝা গেছে? এটা জাস্ট রিভাইজ করালাম, এই ব্যাপারটা তোরা অলরেডি জানতিস। তো বাই কজেস ইন্টিগ্রাল ফর্মুলা উই ক্যান রাইট দিস। এবার প্রথম পার্টটা, ফর দ্য ফার্স্ট পার্ট আর ফর দ্য সেকেন্ড পার্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? এই যে 1/w মাইনাস জেড আছে, দুটোতেই আছে সেটা, এখন 1/w মাইনাস জেড ইট ক্যান বি রিটেন অ্যাজ, আচ্ছা সেন্টারটা এতে, আর ওকে ঠিক আছে। এবার w মাইনাস এ মাইনাস জেড মাইনাস এ। এখন ফর সার্কেল c1, যখন আমি c1 সার্কেলের উপর লাইন ইন্টিগ্রেশনটা নিচ্ছি, তখন তাহলে w ভেরিয়েবলটা c1 সার্কেলের উপর আছে। সেক্ষেত্রে w মাইনাস এ মড, এইটা হচ্ছে r2, which is greater than mod value of z minus a। ঠিক আছে, কারণ জেডটা তো c1 এর ভেতরে। সুতরাং যখন আমি c1 এর উপর ইন্টিগ্রেশনটা করব, তখন আমাকে এখানে মানে নিচে যেটা আছে সেখান থেকে আমাকে কি কমন নিতে হবে? আমাকে w মাইনাস এটাকে কমন নিতে হবে, সো দ্যাট ব্র্যাকেটের মধ্যে আসছে 1/z মাইনাস এ বাই w মাইনাস এ, এবং z মাইনাস এ বাই w মাইনাস এ ইজ লেস দ্যান 1। ঠিক আছে, ক্লিয়ার? করে তারপর আমাকে বাকি ম্যাথমেটিক্সটা করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা টেলারের সময় করেছিলাম। ফার্স্ট পার্টটা কিন্তু পুরোটাই টেলার সিরিজের মতো। তাহলে একদম এক্স্যাক্টলি ওই ক্যালকুলেশন হবে, এটা ইনভার্স হবে, পরপর লেখা হবে, nth টার্মটা থেকে যাবে, থেকে গিয়ে একটা রেসিডুয়াল টার্ম আসবে ওই। আচ্ছা, এর পরেরটা for the integration around circle C2 minus 1/w minus z। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি w minus a minus z minus a। এবার সার্কেল C2 এর জন্য কিন্তু w টা তাহলে কোথায় আছে? সার্কেল C2 এর উপরে আছে। সো ফর সার্কেল C2 mod of w minus a it is r1,
ও আমি r1 r2 টা উল্টো লিখেছি, ঠিক আছে, নেভার মাইন্ড। mod of w minus a, এটার ক্ষেত্রে এটা r1, যেটা ডেফিনেটলি স্মলার দেন mod of z minus a, কারণ এখন z আছে সার্কেলের বাইরে, তাহলে r1 is less than mod of z minus a। সুতরাং এখন ব্যাপারটা উল্টে গেছে, এখন mod of w minus a divided by mod of z minus a, it is less than 1। তাহলে এখন আমার কমন নেওয়ার স্টাইলটাও উল্টে যায়। তাহলে এখন আমি কি কমন নেব, -1, এখন আমাকে z minus a কমন নিতে হবে, সো w minus a by z minus a -1, অর্থাৎ 1 by z minus a 1 minus w minus a by z minus a। ঠিক আছে, বোঝা গেল এই দুটোই ডিফারেন্স, মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স। এখন ব্যাপারটা হলো ফার্স্ট পার্ট যেটা আছে সেটা আমি এখন আর রিপিট করব না, ওটা এক্স্যাক্টলি টেলর সিরিজের মতো, এবং ফার্স্ট পার্ট থেকে আমরা রেসিডুয়াল টার্ম পাবো un equal to 1 by 2 pi I integration over c1 এইটা। নাও ফর দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্টে আমি কি পেয়েছি, মাইনাস 1 by w minus z equal to 1 by z minus a 1 minus w minus a by z minus a, this is equal to 1 by z minus a 1 plus w minus a by z minus a w minus a by z minus a whole square up to n minus 1th term plus whole to the power n ও আচ্ছা সরি, ঠিক আছে, 1 by 1 minus w minus a by z minus a। ঠিক আছে, এই লাস্ট টার্মটা কিভাবে পেলাম এক্স্যাক্টলি যেটা আগের দিন বলেছিলাম, যেটা চেক করতে, এটা এই পেজে লিখছি না, আগের পেজে লিখি। সেটা হচ্ছে কি 1 minus x to the power n by 1 minus x equal to 1 plus x square এই করে up to x to the power n minus 1। এটা কিভাবে এলো এটা প্রুভ করতে বলেছিলাম, হয়নি কারোর আশা করি, কিন্তু এটা জানি না এটা দেখে চিনতে পারছিস না কেন, এটা খুবই কমন একটা ফর্মুলা। যাই হোক, এটা এইটার ফলে বাই দ্য সেম টোকেন এখানে এটা হলো, ওকে, মানে ওটাকেই রিঅ্যারেঞ্জ করে লিখলে, মানে এটাকেই রিঅ্যারেঞ্জ করে তুই যদি এইটা লিখিস, এটাকে যদি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে 1 by 1 minus x equal to লিখিস, তাহলে এই জিনিসটাই পাবি, মানে এই সিরিজটাই পাবি, এটা এবং লাস্ট টার্ম হবে এটা। সো plus the final term which is
ঠিক আছে, তাহলে এখানে এবার একই রকম ভাবে আমার এই 1 মাইনাস 1 বাই ডাব্লিউ মাইনাস জেড তার সঙ্গে কি ছিল, মাইনাস 1 বাই ডাব্লিউ মাইনাস জেড, তার সঙ্গে ছিল আগে একটা 1 বাই 2 পাই আই এবং তার সঙ্গে একটা C2 FW DW, এই পুরো পার্টটা ছিল। তাহলে এই পুরো পার্টটা এখানে প্রত্যেকটা টার্মের সঙ্গে ঢুকবে, এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে। এবার যেমন ফর এক্সাম্পল প্রথম টার্মটার সঙ্গে এটা যদি ঢুকে 1 বাই 2 পাই আই সার্কেল C2 FW DW by Z minus A দেন 1 বাই Z minus A এটা ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে না, এটা বাইরে বেরিয়ে আসতে পারে, কারণ এখানে ভেরিয়েবলটা W। ওকে, তাহলে এই পার্টটা বাইরে চলে এলো। তার সঙ্গে যে গোটা ব্যাপারটা থাকলো সেটা হচ্ছে সেটার ইন্টিগ্রেশনের একটা কোনো রেজাল্ট আসবে। তাহলে এটা হচ্ছে জাস্ট মানে একটা কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা বলবো A minus 1, যেখানে A minus 1 is 1 by 2 pi I C2 FW DW। এবার কথা হলো যে টেলারে আমরা যেভাবে কোএফিসিয়েন্ট গুলো ডিফাইন করেছিলাম সেইখান থেকেই কিন্তু সবগুলোই আসে, মানে এটা আমরা জাস্ট বেকার লিখেছি। এখানে যে n আছে, n এই আমরা n এর জায়গায় যদি আমি -1 বসাই তাহলেই কিন্তু আমি 1 বাই 2 পাই আই ইন্টিগ্রেশন FW DW পাচ্ছি। ও হ্যাঁ, এটা অবশ্য একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সরি এটা বেকার লিখেছি বলাটা ঠিক না, কেননা a মাইনাস n এর ক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশনটা C2 এর উপর করতে হবে, whereas a প্লাস n এর ক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশনটা C1 এর উপর করতে হবে। এইটা ডিফারেন্স আছে, আদারওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স। নাও তাহলে এটা হলো প্রথম টার্মটা। এবার আমি যদি সেকেন্ড টার্মটার দিকে তাকাই, এখানে সে একই ব্যাপার, এই ব্যাপারটা বাইরে চলে আসবে, দিয়ে বাকি পার্টটা A মাইনাস 2। ঠিক আছে, এবং ব্যাপারটা হলো যে টেলারের ক্ষেত্রে যেমন এগুলোকে সুন্দরভাবে এইটা লিখে দেওয়া যেত f n এর ডেরিভেটিভ অফ a n ফ্যাক্টোরিয়াল, কিন্তু এটার ক্ষেত্রে সেইটা করা যাবে না। ঠিক আছে, এটার ক্ষেত্রে দিস ডাজ নট হোল্ড, মানে ডেরিভেটিভের সময় সবসময় এই ব্যাপারটা নিচেই থাকে, কিন্তু এখানে তো উপরে উঠে আসছে। তো এটার ক্ষেত্রে এটাই মানে এরকমই রাখতে হবে, এখানে যেমন ডেরিভেটিভ এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ঠিক আছে, তাহলে বাই দিস মেথড আমরা সেকেন্ড সিরিজটাও পাচ্ছি, কিন্তু সেকেন্ড সিরিজের সঙ্গে আবার রেসিডিউ থাকবে বিকজ অফ দিস টার্ম। সেই রেসিডিউটা কেমন দেখতে হবে? The residual term is Vn এইটা। ঠিক আছে, এখন নাও হোয়াট আই নিড টু প্রুভ। আচ্ছা, এবার ইউএন যেটা আছে সেটার ক্ষেত্রে এই ব্যাপারটা আগেই প্রুভ করেছিলাম, টেলারের সময় যেভাবে করেছিলাম ওটাই এখানে হোল্ড করছে। সো ইউএন গোস টু 0 ইফ n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এবার আমাকে প্রুভ করতে হবে যে Vn গোস টু 0 ইফ n টেন্ডস টু ইনফিনিটি। আবার একই জিনিস বলি, সেটা হচ্ছে যে এখানে আবার সেই একই মানে ট্রিক সেম এবং লজিকটাও সেম। W minus A by Z minus A
mod. Suppose it is a parameter which is less than 1 for C2. কেননা z is outside C2, that's why. এবার পুরো আগের মতো, তাহলে mod of fw it is less than m, mod of z minus w is mod of z minus a minus w minus a. This is greater than or equal to mod of z minus a minus r2, এই জিনিসটা w minus এর mod হচ্ছে r2, সুতরাং mod of vn is less than or equal to 1 by 2 pi k to the power n m mod of z minus a minus r2 2 pi r2. pi 2 pi cancels out এবং k হচ্ছে less than 1, তাহলে this term goes to 0 as n goes to infinity. সুতরাং যদি কোনো একটা ফাংশন এরকম একটা অ্যানিউলার রিজিয়নের মধ্যে অ্যানালিটিক হয়, তাহলে সেটাকে আমরা এইরকম একটা সিরিজে এক্সপ্যান্ড করতে পারি। এখানে এই পার্টটা এক্সট্রা এবং এই পার্ট থেকে this part is responsible for the singular behavior of the function. এটা একটা নতুন টাইপের সিঙ্গুলারিটি which is not like the branch cut. ঠিক আছে, আচ্ছা সিঙ্গুলারিটির ব্যাপারে মনে পড়লো একটা জিনিস আমি বলিনি আগে, সিলেবাসেও নেই, কিন্তু আমি জাস্ট বলতে চাই কারণ এটা ভীষণই ভালো একটা জিনিস, দ্য কনসেপ্ট অফ রাইমান সারফেস। ঠিক আছে, ব্রাঞ্চ কাট যখন আমরা পড়েছিলাম, ব্রাঞ্চ কাটের মূল বক্তব্যটা কি ছিল? ব্রাঞ্চ পয়েন্টের মূল বক্তব্য ছিল যে আমি যদি কোনো একটা ব্রাঞ্চ পয়েন্টের অ্যাবাউটে কোনো একটা কন্টুরকে ট্রাভেল করি, ঠিক আছে, তাহলে একবার পুরোটা যদি ট্রাভেল করে আসি, তাহলে জেডটা it comes back to the original point. ধরা যাক z equal to z0 থেকে জার্নিটা শুরু করেছিলাম, আর একবার z0 এ ফিরে এলাম, মানে পুরো 2 পাই রোটেশন দিলাম, তাহলে z আবার z0 এ ফিরে এলো, কিন্তু fz does not come back to fz0, এটা অন্য একটা কোনো ভ্যালুতে চলে গেছে, it has gone to some f1 z0, ঠিক আছে। আবার একবার যদি ঘুরে আসি তাহলে হয়তো দেখা যাবে অন্য একটা ভ্যালুতে চলে গেছে f2 z0। তো একটাই z0 এর জন্য বারে বারে বিভিন্ন বিভিন্ন ভ্যালু হচ্ছে, এবং কোনো কোনো সময় দেখা যায় এরকম হতেই থাকছে ইনফাইনাইটলি, আবার কোনো কোনো সময় দেখা যায় যে f1 f2 করে তারপরে আবার ফাইনালি হয়তো fz0 এ ফিরে এলো। তো সব রকমই হতে পারে। সমস্যা হচ্ছে যে হাউ টু প্লট সাচ আ ফাংশন গ্রাফিক্যালি, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো রাইম্যান নামের একজন ভদ্রলোক একটা খুব ইন্টারেস্টিং মেথড বার করেছিলেন, মানে ব্রাঞ্চ কাটটা কিন্তু কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নয়। ব্রাঞ্চ কাট হচ্ছে যে কোনো একটা ফাংশনে যদি ব্রাঞ্চ পয়েন্ট থাকে, তাহলে আমি সেটাকে নিয়ে কিভাবে হ্যান্ডেল করব, বা আমি কিভাবে সেটার সঙ্গে রিলেটেড অঙ্কগুলো করব। কিন্তু ব্রাঞ্চ কাট কিন্তু এটা নয় যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাতে পারছে, কিন্তু আফটার অল এটা তো একটা ফাংশন, সে ওর মাল্টিভ্যালুড হোক বা যাই হোক।
মানে ব্যাপার হলো যে মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, কারণ ধর একটা ফাংশন আছে যেটা মাল্টি ভ্যালুড, মানে কি এক্স এর একটা ভ্যালুর জন্য এফ এক্স এর অনেক রকম ভ্যালু আছে। তো সেই ফাংশনটা কেমন হবে, দেখতে কেমন হতে পারে, এরকম ধরনের কিছু একটা হতে পারে যে এক্স এর একটা ভ্যালুর জন্য এফ এক্স এর এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। তো এটাকে দেখানোটা এমন কোনো ব্যাপার না। কেন এমন কোনো ব্যাপার না? বিকজ ভ্যারিয়েবল ইজ ওয়ান ডাইমেনশনাল। কিন্তু ফর জেড ইট ইজ অলরেডি টু ডাইমেনশনাল। তাহলে তার ফাংশন এফ জেড, তার মাল্টিভ্যালুডনেস দেখানোটা কোয়াইট ডিফিকাল্ট। রাইম্যান কি মেথড বার করলেন? রাইম্যান বললেন ধরা যাক একটা ফাংশন নেই, ধরা যাক জেড রুট জেড, ঠিক আছে। তা রাইম্যান বললেন, কিরকম ভাবে দেখাবো, রাইম্যান বললেন যে রুট জেড এর একটা মানে কি বলবো, মানে যখন আমি থিটাটাকে 0 থেকে 2π অবধি নিয়ে গেলাম, তখন সমস্যাটা কি হলো না, মানে এফ জেড এর ক্ষেত্রে আর কি জিনিসটা যেখানে ফেরত আসার কথা ছিল সেখানে ফেরত এলো না। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটা কাগজের শীট কল্পনা করি, ঠিক আছে, এখানে মাঝখানে এটা আছে এবং আমি এরকম একটা পয়েন্ট থেকে জার্নিটা স্টার্ট করেছি, দিয়ে কন্টুর এলো, ঘুরে ঘুরে এখানে এলো, কিন্তু এখানে আসার পর ও অরিজিনাল এফ জেড এ ফেরত এলো না। তাহলে প্রশ্ন হচ্ছে এফ জেডটা তাহলে কি করলো? ঠিক আছে, মনে করা যাক যে এটা এফ জেড এরই একটা, মানে এফ জেড এরই একটা মানে এফ জেড এরই ভ্যালু এই শিটের মধ্যে, মানে এফ জেড প্লেন আর কি এটা, ঠিক আছে। এই শিটের মধ্যে প্রত্যেকটা পয়েন্টই এফ জেড এর কোনো না কোনো ভ্যালু। তা জেডটা যখন চেঞ্জ হচ্ছিল তখন এফ জেডও চেঞ্জ হচ্ছিল, কিন্তু আবার জেডটা একই পয়েন্টে চলে এলো, কিন্তু এফ জেডটা একই পয়েন্টে এলো না, তাহলে ও একে টাচ করতে পারবে না। তখন রাইম্যান কি বললেন, তাহলে আমি আরেকটা নতুন এফ জেড প্লেন ডিফাইন করি, এটাকে বলি ব্রাঞ্চ 1 আর এটাকে বলি ব্রাঞ্চ 2। তাহলে এইটা এখানে এসে এই লাইনে টাচ করবে না, এটা এখানে এসে সরাসরি ব্রাঞ্চ 2 তে চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, কাগজটাকে এখান থেকে কেটে দিতে হবে যাতে ও এখানে আসতে পারে, কেটে দিয়ে নিচেরটার সঙ্গে উপরেরটাকে আঠা মেরে আটকে দিতে হবে। তাহলে নিচেও কাটতে হবে, উপরেও কাটতে হবে, যাতে ফাংশনটা এরম ভাবে জার্নি করে, কিন্তু এখানে এসে এই ঘোরানো সিঁড়ি ইউজ করে উপরের ফ্লোরে উঠে যায়। হ্যাঁ, তারপর ও আবার এখানে ঘুরছে, আবার এক পাক ঘুরলো। তাই এটা যদি রুট জেড হয় তাহলে এর দুটো ব্রাঞ্চ, তার মানে ওর এখন ঘুরে এসে আবার পুরোনো ভ্যালুতে ফিরে যাওয়া উচিত। তাহলে যাতে পুরোনো ভ্যালুতে ফিরতে পারে তার জন্য আমাকে কি করতে হবে, তাহলে বেসিক্যালি হোয়াট আই নিড টু ডু ইজ, দুটো ব্রাঞ্চ আছে, এখানে আমাকে ভালো ছবিও আঁকতে হবে। আচ্ছা, দুটো ব্রাঞ্চ আছে, নিচের ব্রাঞ্চ থেকে আমাকে একটা কেটে দিতে হবে, একটা স্লিট কেটে সেটাকে পাঠাতে হবে উপরের ব্রাঞ্চে, আর নিচের ব্রাঞ্চটা যেমন ছিল আছে, মানে অন্য কাটা পোর্শনটা যেমন ছিল আছে। আচ্ছা, উপরের ব্রাঞ্চ, এটা হচ্ছে উপরের ব্রাঞ্চটা। আচ্ছা, উপরের ব্রাঞ্চের ক্ষেত্রেও এখানে তো কানেকশনটা হয়ে গেল, কিন্তু মানে এখানেও একটা পোর্শন তাহলে কাটা আছে, ভুল বলছি, এটা হচ্ছে এই কানেকশনটা, আর এখানের একটা পোর্শন তাহলে কাটা আছে। মানে বোঝা গেল, নিচের থেকে এরকম 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 করে ঘুরবে, তারপর ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে সেকেন্ড ব্রাঞ্চ, তারপর সেকেন্ড ব্রাঞ্চের এটা কন্টিনিউয়াস। তাহলে এখানে এই দাগটা না দিলেই মনে হয় বেশি বোঝার সুবিধা হবে।
তাহলে উপরের ক্ষেত্রে এইটা কন্টিনিউয়াস, কাগজের সঙ্গে আঠা দিয়ে আটকে দিয়েছি, তাহলে এখানে আবার ঘুরবে, ঘুরতে ঘুরতে তলা দিয়ে এসে এই পয়েন্টে এলো, তাহলে এখান থেকে আবার ওকে নিচে নামতে হবে, তাহলে এখান থেকে এটাকে এরকম করে স্লাইডিং সিঁড়ি দিয়ে আবার কানেক্ট করে দিলাম। তাহলে জিনিসটা এখান থেকে পুরো একটা ফুল রোটেশন দিয়ে এখানে এলো, অরিজিনাল এফজেটে গেল না, সেকেন্ড রেঞ্জে চলে গেল, সেকেন্ড রেঞ্জ থেকে আবার পুরোটা ঘুরলো, ঘুরে এখানে এলো, তারপরে এখানে ফিরলো না, এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে আবার এখানে চলে এলো, আবার এরকম করে ঘুরতে থাকলো। দিস ইজ রাইম অ্যান্ড ডায়াগ্রাম এবং এই সারফেস গুলো হচ্ছে রাইম অ্যান্ড সারফেস। ইউটিউবে রাইম অ্যান্ড সারফেস দিয়ে সার্চ করবি, আমি এখন দেখাচ্ছি না এই কারণে, কারণ আমার এই রেকর্ডিংটা মাঝপথে স্টপ হয়ে যায় হঠাৎ করে গুগল খুললে। হ্যাঁ, কিন্তু রাইম অ্যান্ড ডায়াগ্রাম দিয়ে সার্চ করবি, অবশ্যই সার্চ করবি, প্রচন্ড সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যাবে। রাইম অ্যান্ড ডায়াগ্রাম ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, এবার একটু লরেন্স সিরিজের ব্যাখ্যাতে যাই। আচ্ছা, দ্য অ্যাপ্লিকেশন অফ লরেন্স সিরিজ এবং সিঙ্গুলারিটি। Question 1. Find Lorentz series about the indicated singularity for the following functions. এক নম্বর, আচ্ছা অনেকগুলো ফাংশন আছে, প্রথমটা দেখি আগে। e to the power 2z by z minus 1 whole cube z equal to 1। এখানে আমাকে যেটা করতে বলা হয়েছে সেটা হলো যে লরেন্স এক্সপেনশন করতে হবে অ্যাবাউট দ্য ইন্ডিকেটেড সিঙ্গুলারিটি। এই কথাটা কেন বলছে? অ্যাকচুয়ালি এখানে যখন আমরা লিখছি এই জিনিসটা fz equal to এইটা এবং এটা, তখন এখান থেকে পরিষ্কার যে হিয়ার z equal to a এটা একটা সিঙ্গুলারিটি। কেন? অবভিয়াসলি ইট ইজ আ সিঙ্গুলারিটি বিকজ এটা নিচে আছে এবং z equal to a তে ইট উইল ব্লো আপ। তাহলে এই fzটাকে আমি z equal to a এই সিঙ্গুলারিটির অ্যাবাউটে এক্সপ্যান্ড করেছি। এটা কিরকম, মানে এই এটা অ্যাকচুয়ালি কি, এই এটা ছিল এই সার্কেলের সেন্টার, অর্থাৎ দিস পয়েন্ট, রাইট, দিস পয়েন্ট। তাহলে যে পয়েন্টে সেন্টার থাকবে বা যে পয়েন্টের অ্যাবাউটে আমি এক্সপ্যান্ড করব, obviously that is a singularity, মানে that becomes a singularity for that function। কেননা অটোমেটিক্যালি fz equal to something something, সেই সামথিং এর নিচে z equal to a আছে, মানে z minus a আছে। মানে যদি এটাকে z equal to b এর অ্যাবাউটে এক্সপ্যান্ড করতাম, তাহলে z equal to b টা একটা সিঙ্গুলারিটি হতো। যেই পয়েন্টের অ্যাবাউটে এক্সপ্যান্ড করছি সেই পয়েন্টে অটোমেটিক্যালি একটা সিঙ্গুলারিটি থেকে যাচ্ছে ফর লরেন্স সিরিজ, অর্থাৎ ইন কেস fz is analytic in between। মানে এটা আবার বলছি, আবার রিপিট করছি, টেলর সিরিজ এক্সপ্যান্ড করেছিলাম এর অ্যাবাউটে, কিন্তু সেখানে কোনো সিঙ্গুলারিটি ছিল না, কেননা নিচে কিছু ছিল না, এরকম কোনো টার্মই ছিল না সিরিজে। কিন্তু যদি দুর্ভাগ্যবশত fzটা এইখানেই শুধু অ্যানালিটিক হয়, তখন অটোমেটিক্যালি আমাকে লরেন্স সিরিজে যেতে হচ্ছে যেখানে আমার 1/z minus a টা ঢুকে যাচ্ছে। সো দেন ইট বিকামস আ সিঙ্গুলারিটি। আরেকবার বলছি, if fz
is analytic everywhere, তখন there is no singularity. Obviously আমরা প্রুভ করছি একটা সার্কেল নিচ্ছি, তার একটা সেন্টার থাকছে z minus a, expansion is about a. কিন্তু if z is analytic in annular region, তার মানে there has to be some singularity, কারণ fz টা নিজেই তো সব জায়গায় অ্যানালিটিক নয়। কোথায় অ্যানালিটিক নয়? এই মাঝখানটাতে অ্যানালিটিক নয়। এবার এই মাঝখানেরই সেন্টার হচ্ছে a, hence z equal to a becomes a singularity এবং expansion is about z equal to a. সিঙ্গুলারিটিটা হোয়াট টাইপ অফ সিঙ্গুলারিটি, এইটা জানার জন্য আমাকে লরেন্ট সিরিজ এক্সপ্যানশনটা করতে হবে, বা আমাকে ওই প্রিন্সিপাল পার্টটা বের করতে হবে। প্রিন্সিপাল পার্ট বের করে তারপরে বাকি অ্যানালিসিস হবে। তাহলে কোন পয়েন্টের অ্যাবাউটে এক্সপ্যান্ড করতে বলছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং টেলর সিরিজ না লরেন্ট সিরিজ এই ব্যাপারটাও ইম্পর্টেন্ট সিঙ্গুলারিটি ডিটারমিনেশনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আমাদের অঙ্কে ফিরি। যখন বলা হবে কোনো z ইকুয়াল টু z নট এর অ্যাবাউটে কাউকে একটা এক্সপ্যান্ড করতে হবে, তখন প্রথম কাজই হলো ভেরিয়েবল ট্রান্সফরমেশন। z মাইনাস z নট ইকুয়াল টু e। ফার্স্ট কাজ এটা, যেমনই অঙ্ক হোক, যেমন এখানে z ইকুয়াল টু 1 এর অ্যাবাউটে এক্সপ্যান্ড করতে বলেছে, অ্যাবাউট দ্য ইন্ডিকেটেড সিঙ্গুলারিটি। সো z মাইনাস 1 ইকুয়াল টু u বা z equal to u plus 1. Therefore, our function becomes e to the power 2 1 plus u cube e square e to the power 2u by u e square by u cube। এবার e to the power 2u, e to the power 2u হচ্ছে একটা পারফেক্টলি অ্যানালিটিক ফাংশন যার কোনো সিঙ্গুলারিটি নেই, এবং সো ইট ক্যান বি এক্সপ্যান্ডেড ইন টেলর সিরিজ। তাহলে এক্সপোনেনশিয়াল সিরিজ যেমন আমরা জানি, ওটা তো একটা টেলর সিরিজই আফটার অল। যা আমরা জানি সেটা আমরা এখানে বসিয়ে দেবো। সো 1 plus 2u plus infinite series. Hence, এবার আমরা আবার আগের জিনিস বসিয়ে দিই, u equal to z minus 1. So plus দুই দুগুণে 4 মানে শুধু 2 থাকবে। সো 2 square z minus 1 plus 8 4 4 3 স্কোয়ার প্লাস পরের টার্ম। তাহলে প্রথম টার্মের নিচে z minus 1 হোল কিউব, পরের টার্মের নিচে z minus 1 হোল স্কোয়ার, পরের টার্মের নিচে z minus 1
তারপরের টার্মে কোনো z-1 নেই, এবং এর পরের টার্মগুলোতে বুঝতেই পারছিস কারণ এরপর হায়ার অর্ডারে যাচ্ছে, এটার পরেরটা হচ্ছে 2u হোল টু দ্য পাওয়ার 4, তার মানে এর পরের টার্মগুলোতে z-1 এটা উপরে থাকবে, নিচে সামথিং থাকবে, কিন্তু এটা উপরে থাকবে। তার মানে লরেন্ট সিরিজে যেটা থাকে, একটা পোর্শন থাকে যেখানে এটা থাকে উপরে, আরেকটা পোর্শন থাকে যেখানে এটা থাকে নিচে। তাহলে এই পোর্শনটা যেটা টেলারের মতো, সেটা এখানে শুরু হয়েছে এখান থেকে, কেননা n equal to 0 এই টার্মটা এখানে আছে, এখানে কিন্তু n equal to 1 থেকে শুরু। ওকে, তাহলে প্রথম যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা এখান থেকে শুরু হয়েছে, আর সেকেন্ড যে পোর্শনটা সেটা এখান থেকে শুরু হয়েছে, z-1 z-1 হোল স্কয়ার z-1 হোল কিউব দা এন্ড। তাহলে এই যে পোর্শনটা যেটা লরেন্টের জন্য ঢোকে এই অঙ্কটার ক্ষেত্রে কি কি টার্ম আছে, n equal to 1, n equal to 2, n equal to 3, শেষ। দিস পোর্শন মানে এই পুরো পার্টটা, দিস এন্টায়ার পার্ট ইজ কল্ড প্রিন্সিপাল পার্ট অফ দ্য ফাংশন। আর যেহেতু হাইয়েস্ট অর্ডার টার্মটার পাওয়ারটা 3 আছে, তাই the singularity is called pole of order 3. So এই ফাংশনটার কি ধরনের সিঙ্গুলারিটি আছে এবং কোথায় আছে? এই ফাংশনটার z equal to 1 এ একটা সিঙ্গুলারিটি আছে। What is the nature of the singularity? The nature of the singularity is it is a pole of order 3. এই হচ্ছে singularity analysis of a function. বুঝতে পেরেছিস? কোথাও কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা বললাম? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নেই। এইবার বই দেখবি না, ঠিক আছে? মানে প্রুফটার জন্য বই দেখতে পারিস, কিন্তু অঙ্কটার জন্য বই দেখবি না। এইবার আমি কয়েকটা অঙ্ক দেবো, আমি গ্রুপে পোস্ট করে দেবো, সেইগুলো নিজে নিজে ট্রাই করবি, যতটাই পারবি ততটাই করবি, করে আমাকে পাঠাবি। তারপরে কোথায় ভুল হচ্ছে বা বুঝতে পারছিস কিনা, অ্যাকচুয়ালি সামনে বসে তো অঙ্ক করাতে পারছি না, তাহলে কোথায় আটকাচ্ছে সেটা তোদেরকেই আমাকে পাঠাতে হবে। যতটাই পারবি, যদি একটা লাইন পারিস তারপর না পারিস তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রথম শিখছিস, কনফিউশন হতেই পারে। সুচেতাকেও বলছি, সুচেতাও আগের দিনের অ্যাসাইনমেন্ট আমাকে দিসনি, তো যেখানেই আটকাবি ততটুকুই পাঠা, সেখান থেকে আমি পরের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ঠিক আছে।